হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউরোপে কাদের আসা উচিত, কাদের আসা উচিত না। বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে অনেকেই ইউরোপে আসতে চান, ইউরোপে লাইফ সেটেল করতে চান। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো অনেকেই না জেনে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিয়ে ক্ষতির সম্মুখীন হন বা আসার পরেও অনেকে বিপদে পড়েন। তো যেটা হচ্ছে যে কাদের জন্য আসা উচিত আর কাদের জন্য আসা উচিত না এই জিনিসটা আগে বুঝতে হবে। তো আমি প্রথমে যেটা বলি যে বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের জন্য। তো আপনি মনে করেন বাংলাদেশে যে কাদের জন্য আসা উচিত না সেটা আগে বলি, তারপরে কারা আসতে পারেন বা আসতে চান তাদের বলি এবং কী কী জিনিসগুলো ফলো করবেন সেটাও বলি। তো আপনারা মনে করেন বাংলাদেশে যাদের স্টেবল জব আছে বা ইনকাম আছে, আপনাদের চাকরি হোক ব্যবসা হোক, আপনাদের একটা সার্টেন এজ হয়ে গেছে, আপনারা সলভেন্ট, কোনো সমস্যা নাই। তো তো আপনারা চেষ্টা করবেন থেকে যাওয়ার, না আসাই ভালো। কারণ আপনাদের যদি ওরকম কোনো ভিশন বা প্ল্যান না থাকে, ইউরোপে এসে আপনারা কি কি করবেন না করবেন এরকম যদি লক্ষ্য বা গোল না থাকে, তো আপনার জন্য আবার নতুন একটা পরিবেশে শুরু করা অনেকটা কঠিন। তো আপনাদের যাদের স্টেবল সব কিছু আছে, যাদের কোনো সমস্যা নাই ইকোনমিক্যালি, তো তাদের উচিত চেষ্টা করে থেকে যাওয়া। তো অনেকে হয়তো দেখা গেছে যে যেহেতু সার্টেন এজ হয়ে গেছে তারা চিন্তা করে বাচ্চাদের জন্য, তাদের ছেলেমেয়েরা যাতে বিদেশে যেয়ে সুন্দর জীবনযাপন করতে পারে, এই উদ্দেশ্যেও অনেকে হঠাৎ করে ডিসিশন নেন। তো তাদের জন্য আসলে ইউরোপ খুব বেশি সুইটেবল না। হ্যাঁ, আপনি যদি খুব ভালো একটা জব কন্ট্রাক্ট নিয়ে আসতে পারেন ইউরোপে তাহলে ঠিক আছে। বা আপনার এছাড়া মনে করেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলা যেমন আয়ারল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা, তো এইসব দেশগুলাতে আপনারা ট্রাই করতে পারেন এবং এইসব দেশের যদি ভালোভাবে জব নিয়ে আসেন বা একটা পাথওয়ে আপনাদের ক্লিয়ার থাকে, এসে কিভাবে প্রসেস অনুযায়ী আপনি, এবং চেষ্টা করবেন অবশ্যই লিগাল থাকার, ইলিগাল হওয়া যাবে না কোনোভাবেই। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে আসতে পারেন, যাদের সার্টেইন এজ হয়ে গেছে এবং ইনকাম ভালো, তাদের জন্য তাহলে ঠিক আছে। তারপরেও প্রথম অনেক কিছু স্ট্রাগল করতে হবে। কিন্তু ইউরোপের যে কোনো দেশে যদি আসেন, তো প্রথমেই ফার্স্টে যেটা হবে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা একটা ডিফিকাল্টিস তৈরি হবেই। আপনি ইংলিশ পারলেও দেখা গেছে যে সব দেশে ইংলিশ এত প্রচলন হয় না। সো ইংলিশ স্পিকিং কান্ট্রি ছাড়া আপনার অন্য দেশে সার্ভাইভ করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। উপরন্তু আপনার ছেলেমেয়েদের পড়ালেখা যদি ছেলেমেয়েদের নিয়ে আসেন, তাদের পড়ালেখার ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিছুটা এফেক্ট করবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যেটা হচ্ছে যে আপনার ইকোনমিক, যেহেতু আপনি একভাবে আয় করছেন, আসার পরে কিন্তু আপনার ব্যয় বেড়ে যাবে হঠাৎ করে, এবং এই জিনিসটা আপনার হয়তো সেটেল হতে মোটামুটি যদি সময় লাগে, এই খরচটা কিন্তু আপনার নিজের সেভিংস থেকে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আর স্কিল জব ছাড়া বা যদি অত ভালো পরিমাণ ইনভেস্ট না করেন তাহলে আসলে না আসাই ভালো। এটা হচ্ছে যাদের অবস্থা খুবই ভালো এবং যারা খুব ভালো অবস্থানে আছেন দেশে তাদের জন্য। আর আসি সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে যে আপনার কাদের আসা উচিত, উচিত বলবো না আমি, এটা আসলে ইচ্ছা, সবার যে আসতে হবে এমন কোনো না। কেউ হয়তো এখনও লাইফ স্টার্টই করেন নাই, কেরিয়ার স্টার্ট করেন নাই, হয়তো করলে দেশে আরও ভালো করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। অনেকে 15-20 লাখ 30 লাখ টাকা খরচ করে আসেন। তো এইটারও একটা মানে আছে। এখন আপনি মনে করেন এই টাকা দিয়ে যদি আপনি দেশে একটা কিছু ভালোভাবে করতে পারেন, এটাও কিন্তু খারাপ না। যদি আপনি মনে করেন দেশে আপনার সেরকম সুযোগ সুবিধা আছে, আপনি করতে পারবেন 15-20 লাখ টাকা দিয়ে, তাহলে দেশে করাই ভালো। আপনি সময় সুযোগে বিদেশে আসবেন, ঘুরবেন। কিন্তু আপনার যদি সেটেল হওয়ার প্ল্যান থাকে তাহলে একটা সার্টেন এজে যে হয়তো আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনি ব্যবসা করে থাকেন বিভিন্নভাবে ব্যবসা এক্সপান্ড করার, এবং বিজনেস ভিসায় রেগুলার আসা যাওয়া করে আপনি কিন্তু বিদেশেও ব্যবসা করতে পারেন আসা যাওয়ার মাধ্যমে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা হচ্ছে একটু সময়ের ব্যাপার। আর যারা হঠাৎ করে হুট করে আসতে চান, এখন দেখেন অনেকেরই ইন্টারেস্ট হচ্ছে জব পারমিট নিয়ে আপনার ইউরোপে আসা বা পর্তুগালে আসা। এখন পর্তুগালে জব পারমিট হয় কি হয় না এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। এখন এটা কি আসলে ডিপেন্ড করে, পর্তুগালে যেটা আপনার D1 ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ভিসা হয় যদি আপনার কোম্পানি চায়। কোম্পানি চায় বলতে যেসব কোম্পানির লোক দরকার এবং যাদের বিদেশ থেকে লোক আনার পারমিশন আছে, এইসব কোম্পানির
বেশিরভাগই ক্ষেত্রে যেটা হয় এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফিশারিজ কিছু আছে, কিছু ফ্যাক্টরি আছে, মোটামুটি এই ধরনের আছে যাদের লোকবল দরকার। এবং কেন দরকার এটাও বলি, পর্তুগালের কিন্তু জনসংখ্যা অনেক কম এবং এই দেশের মানুষ কিন্তু কাজ করতে চায় না। এবং ইউরোপের মধ্যে পর্তুগালি দেশ, যে দেশের নাগরিকরা কিন্তু ইমিগ্রেন্ট, মানে ইউরোপের অন্য দেশে যেয়ে কিন্তু তারা কাজ করে, কারণ ইউরোপের অন্য দেশে স্যালারি বেশি পর্তুগালের থেকে। তো এই দেশেই তাদের কাজও করতে চায় না এবং এই দেশে থাকতেও চায় না, যেহেতু স্যালারি কম। তো মনে করেন যে আপনার একটা কনস্ট্রাকশনের যে হার্ড ওয়ার্ক, এটা তারা করতে চায় না। আবার দেখা গেছে হয়তো সেই হার্ড ওয়ার্কটাই তারা বেলজিয়াম বা ফ্রান্সে যেয়ে করতেছে, কিন্তু স্যালারি বেশি পাচ্ছে। তো এইসব ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের যেহেতু নিজেদের লোক কাজ করতে চায় না বা সংকট, এরা এশিয়ার সাবকন্টিনেন্ট থেকে প্রচুর লোক আনে। তো D1 ক্যাটাগরি দিয়ে, E8 দিয়ে সিজনাল ভিসা, কারণ তাদেরও তো এগ্রিকালচার আর ফার্ম আছে। এই দেশের ওয়েদার যেহেতু ট্রপিক্যাল টাইপের ওয়েদার, মানে বেশ গরম, তো এখানে কলা গাছও হয়, আমও হয়। তো এই এই টাইপের ওয়েদার সাউথের দিকে, তো আপনার তাদেরও তো লোকবল দরকার। এখানে কিছু কিছু এলাকায় কিন্তু ধানও হয়। তো আলটিমেটলি তাদের এগ্রিকালচারের লোকের জন্য তারা কিন্তু প্রচুর লোক আনে, কনস্ট্রাকশনের জন্য তারা লোক আনে। এখানে ব্রাজিলিয়ান বা আফ্রিকান সাবকন্টিনেন্টের অনেক মানুষই এই সেক্টরে কাজ করে, বিশেষ করে আপনার কনস্ট্রাকশনে আফ্রিকান ব্রাজিলিয়ানরা প্রচুর কাজ করে। আর এছাড়া ইন্ডিয়ার গুজরাটের লোকজন প্রচুর কাজ করে। এছাড়া আপনার যে যে ক্যাটাগরিটার কথা বললাম, এই ক্যাটাগরিতে তারা লোক আনে এবং এটা কিন্তু কোম্পানি ভেদে ডিফারেন্ট হয়, সব কোম্পানি কিন্তু আনতে পারে না। তো আপনারা যারা এজেন্সির মাধ্যমে আসেন বা আসতে চান, এজেন্সির জব কন্ট্যাক্টগুলা ভ্যালিড কিনা এগুলো আপনারা একটু যাচাই করবেন, যাচাই করে তারপরে আপনারা ডিসিশন নেবেন। আর দ্বিতীয়ত, যদি আপনারা নিজেদের ক্যাপাসিটি থাকে, আমি বলবো নিজেরাই অ্যাপ্লাই করার। অনেক সময় পর্তুগালের জব সাইটগুলোতে আপনারা আপনাদের স্কিল অনুযায়ী বা আপনাদের ভালো লাগার সেক্টর অনুযায়ী সিলেক্ট করে যেসব অ্যাপ্লিকেশনগুলো ওপেন থাকে ওইখানে অ্যাপ্লাই করবেন, নিজেরাই অ্যাপ্লাই করবেন। নিজেরা অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা গেছে যে ইমার্জেন্সি, অনেক সময় লোক লাগে, লোক পাচ্ছে না তারা। তো অনেক সময় তারা কিন্তু আপনাকে রেসপন্স করতেও পারে। আমি শুনেছি অনেককে, মানে আমি নিজে সরাসরি কথা বলার সুযোগ হয়নি, কিন্তু আমি শুনেছি অনেক নাকি নাকি নিজে অ্যাপ্লাই করেছে এবং কোম্পানি জব কন্ট্রাক্ট দেয় বা দিয়েছে। সো আলটিমেটলি এইটা যদি হয় তাহলে কিন্তু আপনারা ইজিলি মানে নিজেরাও চেষ্টা করে পারবেন, খুব বেশি খরচপাতি ছাড়া। খুব বেশি খরচ বললাম কেন, কারণ দেখা গেছে এখানে আপনার ভিসা ফি, তারপরে ইন্ডিয়াতে যেহেতু বাংলাদেশ এম্বাসি না, ইন্ডিয়াতে যেতে হয়, এটার যে খরচ, ইন্ডিয়ার ভিসা করা, এগুলো যেমন নিজের খরচ। তো যদি আপনারা সরাসরি জব কন্ট্রাক্ট নিতে পারেন তাহলে তো খুবই ভালো, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আর যারা এজেন্সিতে যান তারা একটু সতর্কতার সহিত আপনার একটু চিন্তা ভাবনা করে তারপরে যাবেন, যদি কোম্পানি ঠিক থাকে এবং আপনার সব ডকুমেন্ট জেনুইন হয় এবং তাদের কাজে কর্মে যদি ঠিক থাকে এবং তাদের সার্ভিস ফি যদি রিজনেবল হয়, তাহলে আপনাদের ইচ্ছা, এটা আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে আপনাদের টোটালি ইচ্ছা, কিন্তু আমি বলবো নিজেরা চেষ্টা করে আগে দেখেন হয় কি না। যদি হয় তাহলে তো খুবই ভালো। আর কিছুটা পর্তুগিজ শেখার জন্য চেষ্টা করবেন, বেসিক। একান্তই যদি না হয়, কিছুটা ইংলিশে কমিউনিকেশন করার চেষ্টা করবেন, যেহেতু মানে এই দুইটা ভাষা ছাড়া কোনোভাবেই চলবে না। ফার্স্ট তো পর্তুগিজ যদি পারেন খুবই ভালো, না হলে আপনার ইংলিশে বেসিক কমিউনিকেশন করার যে স্কিল, এটা আপনার অর্জন করতে হবে। তো তারপরে আপনার যে প্রসেস হচ্ছে যে আপনার ওই যে ইন্ডিয়া যাওয়া, এইটা হচ্ছে এখন হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড থিংস। তো আপনি ইন্ডিয়ার ভিসা পাওয়া এখন খুবই খুবই দুষ্কর। আমি শুনেছি অনেকে নাকি কন্টাকে দালাল ধরে তারপরে ভিসা করায় ইন্ডিয়া যায়, তারপরে জমা দেয়। তো আলটিমেটলি মানে প্রসেস আগের থেকে আরও জটিল হয়েছে। এখন বাংলাদেশে যতদিন না পর্যন্ত এটার অ্যাম্বাসি চালু হয় বা ভিএফএস চালু না করে, ততদিন পর্যন্ত কিন্তু এই প্রসেসটা মানে আপনাদের জন্য ডিফিকাল্ট। তো আশা করি বুঝতে পারছেন কী কী সমস্যাগুলো, কেন লেন্দি হয়। আর জব পারমিটের যদি অথেন্টিক থাকে, কোম্পানি সব কিছু যদি ঠিক থাকে, তাহলে নর্মালি ভিসা রিফিউজ হয় না, কারণ এটা তো আসলে কোম্পানি স্পন্সর করে, তো আসলে এটা সমস্যা হয় না। তারপরেও আপনারা নিজেরা চেষ্টা করবেন, খোঁজ রাখবেন। এবং ইন্ডিয়ার যে ব্যাপারটা বললাম, ইন্ডিয়াতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, মানে এই ভিএফএসের পর্তুগালে কাগজ জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও এখন অনেক অনেক ডিফিকাল্ট। সো জিনিসটা আসলে খুব ইজি না।
তো এইটার ক্ষেত্রে দেখা গেছে আবার এখানেও আপনার এই এজেন্টরা সামহাও টাকা দিয়ে এটা কীভাবে ম্যানেজ করে এটা আমি বলতে পারবো না, অনেকে করে আমি শুনেছি। সো ইন্ডিয়া যাওয়া প্লাস হইলো এই পর্তুগালে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এই দুইটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট। পর্তুগালে ভিসা পাওয়ার থেকেও ডিফিকাল্ট, মানে জব কন্ট্যাক্ট পাওয়ার থেকেও ডিফিকাল্ট, কারণ জব কন্ট্যাক্ট আপনার এজেন্সিরা ইজিলি বের করতে পারে, কারণ আপনার প্রত্যেক বছরই তাদের লোক লাগে, এবং লোকজন কিন্তু যে কন্টিনিউ রেগুলার থাকেও না, কারণ এদিকে স্যালারি কম। আর এটা কিন্তু হার্ড ওয়ার্ক, এমন না যে খুব ইজি পরিশ্রমের কাজ, এবং ওই হিসেবে স্যালারি কম। তো আপনি দেখা গেছে অনেকে 1 বছর থাকে, 8 মাস 9 মাস থেকে তারপরে আবার অন্যদিকে চলে যায়, অন্যখানে কাজ করে, নাহলে ইউরোপের অন্য দেশে চলে যায়। তো এই জিনিসগুলোর জন্য প্রতি বছরই কম বেশি তাদের লোক দরকার। তো তারা কিন্তু দেয় ইজিলি, কিন্তু সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া থেকে ভিসা পাওয়া আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাটা, তো এইটাই হচ্ছে ডিফিকাল্ট। সো এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে। এখন মিডল ইস্ট থেকেও অনেকে ট্রাই করে, মিডল ইস্ট থেকেও অনেকে আসতে চায়, তারা নিজেরা অ্যাপ্লাই করলেই পারে। যারা মিডল ইস্টে থাকেন তাদের ক্ষেত্রে দেখা গেছে আপনাদের যদি অনেক দিন ধরে কাজের, ধরেন কনস্ট্রাকশনে কাজ করেন, বা যারা ইলেকট্রিশিয়ান, তাদের জন্য কাজের কিন্তু সুযোগ আছে, তারা নিজেরাই যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সোজা। আর মিডল ইস্ট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতেও এত জটিলতা নাই। মিডল ইস্টের আপনার দেখা গেছে যে স্লট খালি থাকলে 1-2 সপ্তাহে পাওয়া যায়, অন এন অ্যাভারেজ 1.5 মাস 2 মাসের মধ্যেও পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট। সো এই জিনিসটার আসলে কমপ্লিকেশন নাই। সো মিডল ইস্টের থেকে আপনার এজেন্ট ধরার থেকে আপনি নিজে ট্রাই করে দেখবেন। আর যদি আপনারা মিডল ইস্টের কাজের অভিজ্ঞতা থাকে, এটা অ্যাড করবেন, এটা প্লাস পয়েন্ট হিসাবে কাজে দিবে। তো আসলে আলটিমেটলি নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন, না হলে পরে অন্য চিন্তা করবেন। আর তাদের যে আসা উচিত, উচিত বলতেছি এই কারণে, বা অনেকের আসলে আমি বললেই কি আর না বললে কি, অনেকেরই আসলে স্বপ্ন থাকে, এটা আসলে সবারই ব্যক্তিগত স্বপ্ন। এটা আসলে বিদেশে আসবে, বিদেশে থাকবে, সেটেল হবে। তো এক হিসাবে ভালো, এক হিসাবে খারাপ। ভালোর ক্ষেত্রে আপনি মনে করেন দেশে থাকতে থাকতে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তো কী থেকে কী করবে। বাংলাদেশের তো আসলে শিক্ষা ব্যবস্থা সেই রকম লেভেলের না যে এখানে সবাই পাশ করে বেরোয়, তারপরে সবাই মনে করেন খুব ভালো চাকরি চায়। অনেকে যারা ব্যবসা করতেছে তারা অনেকে ভালো করতেছে আলটিমেটলি। আপনি যদি ব্যবসা করার ভালো স্কোপ থাকে, ঠিক আছে, তো আলটিমেটলি অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকে নেশা করে, এই বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনারা বিদেশে এসে অনেকে যদি মানে প্রপার ওয়েতে কাজ করতে পারেন, ইনকাম করতে পারেন, দেশে রেমিটেন্সও হবে, ভালো করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পারিবারিক কন্ডিশন সব কিছুই আসলে ম্যাটার করে এর মধ্যে, যে অর্থনৈতিকভাবে আপনারা কীরকম ডিপেন্ডেন্ট। তো এইটাই আর কি। সো আপনারা আসার আগে চিন্তা করে আসবেন, এবং কোনোভাবেই ইলিগাল ওয়েতে আসবেন না, এবং কোনোভাবেই ইলিগাল ওয়েতে কেউ নিতে চাইলেও যাবেন না, এবং ইলিগাল ওয়েতে ইউরোপে ঢুকলে জীবন আসলে তেনা তেনা হয়ে যাবে এইটা আসলে। এবং ইউরোপে থাকাকালীন ডকুমেন্টেশন সব কিছু লিগালরা ওয়েতে রাখার চেষ্টা করবেন, কখনো কোনো বাইপাস করে ইলিগাল হওয়ার চেষ্টা করবেন না। তো আলটিমেটলি তাহলে আপনাদের সমস্যা হবে না কোনো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।